প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, তেজগাঁও মহিলা কলেজ। আমার আজকের আলোচ্য সাবজেক্ট হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, সেকেন্ড ইয়ার, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট। অ্যাকাউন্টিং, ফিন্যান্স এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের মেয়েদের আমি আজকে ম্যাক্রো ইকোনমিক্সের একটা টপিক্স ন্যাশনাল ইনকাম চ্যাপ্টার এর গুরুত্বপূর্ণ একটা টপিক্স, সেটা হচ্ছে জিএনপি ডিপ্লেটর কি, এটা আলোচনা করব। আমরা জানি জিএনপি ডিপ্লেটর বুঝতে হলে আমাদের জিএনপি কাকে বলে সেটা প্রথমে জানতে হবে। তো আমি জিএনপি কাকে বলে সেটা বলার আগে আমি জিএনপি ডিপ্লেটর কি, এটাকে অনেক সময় কেউ জিএনপি ডিপ্লেটর বলে, আবার অনেক সময় এটা জিএনপি অবমূল্যায়ন, বাংলায় বলা হয় অবমূল্যায়ক কি। অনেকে আবার বলে জিডিপি, জিএনপির জায়গায় জিডিপি ডিপ্লেটর কি, অথবা জিডিপি অবমূল্যায়ন। অর্থাৎ পরীক্ষায় অনেক সময় আসে জিএনপি ডিপ্লেটর কি, অনেক সময় আসে জিএনপি অবমূল্যায়ক কি, আবার কখনো কখনো আসে জিডিপি ডিপ্লেটর কি অথবা জিডিপি অবমূল্যায়ক। এটা সাধারণত খচ বিভাগে আসে, খ সেকশনে 5 নম্বর কোয়েশ্চেনে এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে সাধারণত। তো আমি আজকে এই জিএনপি ডিপ্লেটর বা জিএনপি অবমূল্যায়ক বলতে আমরা কী বুঝি, বা জিডিপি ডিপ্লেটর বা জিডিপি অবমূল্যায়ক বলতে আমরা কী বুঝি। তো আমাদের প্রথমে আমাদের যে বিষয় জানতে হবে জিএনপি কাকে বলে বা জিডিপি কাকে বলে। তো আমরা আজকে শুধু জিএনপি কাকে বলে সেটা আমি মনে করি তোমরা জানো জিএনপি কাকে বলে। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি এটার মিনিং হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটার বাংলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, আচ্ছা এটার জন্য আমাদের 3টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, এক নম্বর। 2 নম্বর আমাদের জানতে হবে জনগণ বা নাগরিক। 3 নম্বর হচ্ছে চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী। এই 3টা বিষয় জিএনপি সংজ্ঞায়িত করতে হলে আমাদের এই 3টা বিষয় জানতে হবে। তাহলে এই 3টা বিষয় দিয়ে আমরা এখন জিএনপিকে সংজ্ঞায়িত করব। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ বা নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বা মোট জাতীয় উৎপাদন বলা হয়। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে
একটি দেশের জনগণ বা নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রীর বাজার মূল্যের সমষ্টিকে জিএনপি বলে। আচ্ছা, একটি নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছর। বাংলাদেশে বছর শুরু হয়, আর্থিক বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। 1 জুলাই থেকে 30 জুন হচ্ছে বাংলাদেশে আর্থিক বছর। সাপোজ আমরা ধরে নিলাম 2015-16 এটা একটা বছর। এই বছরটা শুরু হবে 1 জুলাই থেকে 1 জুলাই 2015 থেকে 30 জুন 2016। অনুরূপভাবে 2019-20 অর্থ বছর হচ্ছে কি 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020। 1 জুলাই 2019 থেকে 30 জুন 2020 এটা হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা বছর 17, 18, 18, 19, 19, 20 এভাবে 16, 17, 15, 16, 16, 17 হবে আবার 1 জুলাই থেকে 30 1 জুলাই 2016 থেকে 30 জুন 2017 পর্যন্ত। এটাই হচ্ছে বাংলাদেশের আর্থিক বছর বা 1 বছর। সাধারণত আমরা যে 1 বছর বলি এটা, তাহলে একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর, এটা হচ্ছে 1 বছর। জনগণ বা নাগরিক, একটা দেশের জনগণ অর্থাৎ একটা দেশে যত জনগণ আছে অর্থাৎ দেশের নাগরিকগণ, সেটা দেশের বাইরে যারা আছে তারাও এখানে আসবে, যারা বিদেশে বাংলাদেশ শ্রমিকরা, বাংলাদেশের নাগরিকরা যারা বিদেশে কর্মরত তারা যা ইনকাম করে সেটাও আসবে, এবং বাংলাদেশের ভিতরে যে বাংলাদেশের জনগণ বা নাগরিকগণ যা উৎপাদন করে সেটাও আসবে। তাহলে বাংলাদেশের জনগণ বলতে শুধুমাত্র বাংলাদেশে, এখানে ফরেনাররা যারা আছে, বিদেশিরা এখানে যারা উৎপাদন করতেছে তারা এখানে জিএনপি হিসাবের মধ্যে আসবে না। ঠিক আছে, এই জন্য জনগণ বা নাগরিকের কথা বলা হচ্ছে। আর চূড়ান্ত দ্রব্য ও সেবা সামগ্রী বলতে আমরা বুঝি, চূড়ান্ত দ্রব্য সাধারণত দ্রব্য 3 ধরনের হয় ভোগের বা ব্যবহারের ক্ষেত্রে। যেমন আমরা একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি যে গম, তারপরে আটা, তারপরে রুটি। এখানে এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য, এটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা ফাইনাল গুডস। তো জাতীয় আয় হিসাবের সময় বা জিএনপি হিসাবের সময় সাধারণত এইটার দামকে নেওয়া হয়, এটার দাম হিসাব করা হয়। এইগুলার দাম কিন্তু এটার ভিতরে আছে। ঠিক আছে, 1 কেজি গমের দাম যদি 20 টাকা হয় তাহলে আটার দাম হলো 25 টাকা। আর রুটি 1 কেজি দিয়ে যদি রুটি বানানো হয় ওটার দাম দেখা যাবে 30 বা 40 টাকা। যাক, তাহলে আমাদের জিএনপি হিসাবের সময় চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর দামকে নিতে হবে। এখানে প্রাথমিক দ্রব্য বা মাধ্যমিক দ্রব্যের দাম আসবে না। তাহলে চূড়ান্ত দ্রব্য বলতে আমরা ওই সমস্ত দ্রব্য সামগ্রী বোঝায় যেগুলো সরাসরি ভোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় না। যেমন রুটি আমরা সরাসরি ভোগ করি। আমরা আটা, এটা হচ্ছে মাধ্যমিক দ্রব্য, এটা রুটি উৎপাদনে সহায়তা করে, এই জন্য এটাকে মাধ্যমিক দ্রব্য বলা হয়। আর এটা প্রাইমারি দ্রব্য, যেটা প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়, এটাকে বলা হয় প্রাইমারি দ্রব্য বা প্রাইমারি গুডস। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা সেকেন্ডারি গুডস, আর এটা হচ্ছে ফাইনাল গুডস। তাহলে জিএনপি হিসাবের সময় সাধারণত ফাইনাল গুডসের দামটা বা চূড়ান্ত দ্রব্য বা সেবা সামগ্রিক দামটা সাধারণত জিএনপি হিসাবের সময় নেওয়া হয়। আচ্ছা, যাক, তাহলে আমরা জিএনপি কাকে বলে এবার আমরা পুরোপুরি একটা সংজ্ঞা দিয়ে দিই। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটি দেশের জনগণ বা নাগরিকগণ কর্তৃক উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর বাজার মূল্যকে জিএনপি বলা হয়। তাহলে আমরা জিএনপিকে সংজ্ঞায়িত করলাম। এখন আমরা আরও 2টা বিষয় জানতে হবে। একটা হচ্ছে আর্থিক জিএনপি, আর হচ্ছে জিএনপি বুঝলাম। এখন আমাদের বুঝতে হবে আর্থিক জিএনপি ডিপ্লেটর বুঝতে হলে আমাদের জিএনপি বুঝতে হবে। আর জিএনপি বুঝে এরপর আমাদের আরও 2টা কনসেপ্ট জানতে হবে। একটা হলো আর্থিক জিএনপি,
আর এটা হচ্ছে প্রকৃত জিএনপি। আর্থিক জিএনপি কাকে বলে? আর্থিক জিএনপি হচ্ছে যে বছরের জিএনপি হিসাব করবে ওই বছরের চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী পরিমাণকে ওই বছরের বাজার দামে প্রকাশ করে যদি জিএনপি হিসাব করা হয় তখন তাকে বলা হবে আর্থিক জিএনপি। আর প্রকৃত জিএনপি হচ্ছে আমাদের একটা বেস ইয়ার ধরতে হবে, ভিত্তি বছর, অর্থাৎ যে বছরে জিএনপি হিসাব করা হবে ওই বছরের কয়েক বছর পূর্বে একটি স্বাভাবিক বছরকে আমাদের বেছে নিতে হবে ভিত্তি বছর হিসাবে, যেটাকে ইংলিশে বলা হয় বেস ইয়ার। ওই বেস ইয়ারের দামে বর্তমান বছরের উৎপাদিত পণ্যকে প্রকাশ করে যদি জাতীয় হিসাব করা হয় তখন তাকে বলা হবে প্রকৃত জিএনপি। সাপোজ আমরা 2015 এবং 2020 এই সময়ে আমরা জিএনপি ডিপ্লেটর হিসাব করব। তাহলে আমরা মনে করলাম আমাদের তিনটা বিষয় উৎপাদিত হয়। এখানে আমাদের বোর্ড তিনটা পণ্য উৎপাদিত হয়। সাপোজ আমরা ধরলাম একটু উদাহরণস্বরূপ, তারপর ডাস্টার, তারপরে আমাদের চেয়ার বা টেবিল যেটাই ধরি, এই তিনটা মনে করলাম আমাদের অর্থনীতিতে উৎপাদন হয়। বোর্ড হয় 10টা, ডাস্টার হয় 20টা এবং চেয়ার হয় 20টা। এবং বোর্ডের দাম হচ্ছে একটা বোর্ডের দাম 10 টাকা, একটা ডাস্টারের দাম, একটা বোর্ডের দাম 20 টাকা ধরলাম জাস্ট, ডাস্টারের দাম 10 টাকা এবং চেয়ারের দাম 30 টাকা। তাহলে আমাদের 2015 সালে জিএনপি হচ্ছে 200, তারপরে এটা 200, 600, তাহলে কত হয়? 6, 7, 8, 9, 10, 1000। তাহলে 1000 কোটি টাকা আমাদের 2015 সালে জিএনপি। ঠিক আছে, 2015 সালে জিএনপি হচ্ছে কত? 1000 কোটি টাকা। এখন 2020 সালে মনে করলাম যে আমাদের যা ছিল তাই আছে 10, 20 এবং 20, অর্থাৎ আমাদের উৎপাদন যা ছিল তাই আছে। 2020 সালে আমাদের উৎপাদনে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের প্রাইস বেড়ে গেল। মনে করলাম বোর্ডের দাম হয়ে গেল 30, তারপরে ডাস্টার দাম হয়ে গেল, ডাস্টার দাম এখানে আছে কত? 10, এখানে হয়ে গেল আমরা ধরলাম 15, আর চেয়ারের দাম হয়ে গেল, চেয়ারের দাম আমরা মনে করলাম কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমাদের সালের জিএনপি কি? 300, তারপরে 15 30, 300, 3 6, 600, তাহলে কত আসে? 1200। ঠিক আছে, এখন এটা হচ্ছে আর্থিক জিএনপি। এটা কি? আর্থিক জিএনপি। আর আমাদের 2010 সালের এটা আমরা যে পরিমাণ উৎপাদন, এটা আমাদের আর দরকার নাই। ঠিক আছে, এটা আমাদের আর দরকার নেই, আমাদের দামগুলো দরকার আছে। এই দামগুলা এখানে চেঞ্জ হয়েছে। তাইলে তাহলে 2015 সালে আমাদের বোর্ডের দাম ছিল 20 টাকা, ডাস্টারের দাম ছিল 10 টাকা এবং চেয়ারের দাম ছিল 30 টাকা। আর 2020 সালে আমাদের বোর্ড যাই আছে তাই, ডাস্টার যা আছে তাই এবং চেয়ার যা আছে তা, কোনো উৎপাদন বাড়ে নাই, সুতরাং শুধু দামটা বাড়ছে। তাহলে আর্থিক জিএনপি হচ্ছে যে বছরের দ্রব্য, যে বছরে অর্থাৎ 2020 সালে আমরা যা হিসাব করবো, 2020 সালে আর্থিক জিএনপি হিসাব করবো, তাহলে 2020 সালের উৎপাদিত পণ্যকে 2020 সালের দাম দিয়ে গুণ করতে হবে। গুণ করে যোগ করে দিলে আমরা 2020 সালে আর্থিক জিএনপি পাবো। এটা হচ্ছে
2020 সালে আর্থিক জিএনপি কত? 2020 সালে আর্থিক জিএনপি হচ্ছে আমাদের 1200 কোটি টাকা। এখন 2020 সালে প্রকৃত জিএনপি কি? 2020 সালের প্রকৃত জিএনপি হচ্ছে এই 2020 সালের উৎপন্ন পণ্যকে 2015 সালের প্রাইস দিয়ে গুণ করতে হবে। তাহলে 2020 সালে আমাদের আর্থিক ছিল কি 10, তারপরে প্রকৃত ডাস্টারের পরিমাণ ছিল 20 এবং চেয়ারের পরিমাণ ছিল 20, অর্থাৎ 20টা চেয়ার উৎপাদন হয়েছে, 20টা ডাস্টার উৎপাদন হয়েছে এবং 10টা বোর্ড উৎপাদন হয়েছে। তাহলে আমাদের প্রকৃত জিএনপি হচ্ছে কত? 1000 কোটি টাকা। ঠিক আছে, এই আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি এভাবে হিসাব করে। আমি আবার বলতেছি যে আর্থিক জিএনপি হচ্ছে যেই বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীকে ওই বছরের বাজার দামে প্রকাশ করে যদি জাতীয় হিসাব করা হয় তখন তাকে বলা হবে আর্থিক জিএনপি। আর প্রকৃত জিএনপি হচ্ছে বেস ইয়ার ধরতে হবে। আমরা মনে করলাম 2015 সাল হচ্ছে আমাদের ভিত্তি বছর, এই বছরের দ্রব্যের দামগুলো ছিল এগুলা, ঠিক আছে। তাহলে এই দাম দিয়ে 2015 সালের দাম দিয়ে 2020 সালের উৎপাদিত পণ্য সামগ্রীকে গুণ করে যে জাতীয় হিসাব করা হবে তাকে বলা হবে প্রকৃত জিএনপি। তাহলে আমরা আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপি ধারণাটা আমরা বুঝতে পারলাম। এখন আমাদের প্রশ্ন হলো 2015 সাল থেকে 2020 সালে মূল্যস্ফীতি বা দ্রব্য মূল্য বা দামের স্তর কত % বৃদ্ধি পেয়েছে? এটা আমাদের যদি জানতে চাই তাহলে আমরা এই জিএনপি ডিপ্লেটর আমাদের ধারণা জানতে হবে, জিএনপি ডিপ্লেটর সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এবার জিএনপি ডিপ্লেটরের সংজ্ঞায় চলে যাই। জিএনপি ডিপ্লেটর কাকে বলে? জিএনপি ডিপ্লেটর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির অনুপাতকে জিএনপি ডিপ্লেটর বলে। আমি আবার বলতেছি, একটি নির্দিষ্ট সময়ে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির অনুপাতকে জিএনপি ডিপ্লেটর বলে। অর্থাৎ আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যাবে ওটাকে বলা হয় জিএনপি ডিপ্লেটর। জিএনপি ডিপ্লেটর সূত্রের সাহায্যে জিএনপি ডিপ্লেটর এভাবে প্রকাশ করা যায়। সূত্রের সাহায্যে জিএনপি ডিপ্লেটর আমি সংক্ষেপে লিখলাম, জিএনপি ডিপ্লেটর সমান সমান আর্থিক জিএনপি, আর্থিক জিএনপি ডিভাইড বাই প্রকৃত জিএনপি ইন্টু 100। আর্থিক জিএনপি ডিভাইড বাই প্রকৃত জিএনপি ইন্টু 100। তো এখন আমরা মনে করলাম 2015 সালে কোনো একটা দেশের আর্থিক জিএনপি হচ্ছে 750 কোটি টাকা। 2020 সালে জাস্ট মনে করলাম 2020 সালে আর্থিক জিএনপি 50 কোটি। 2020 সালে আর্থিক জিএনপি 50 কোটি টাকা। আর 2015 সালে ছিল প্রকৃত জিএনপি 660 কোটি টাকা। তাহলে জিএনপি ডিপ্লেটর কত? তাহলে আমরা এখন সূত্রে মানটা বসাই দিলে আমরা জিএনপি ডিপ্লেটরের মান পেয়ে যাব। তাহলে সূত্রে আমরা লিখতে পারি কি, 750 হলো আর্থিক জিএনপি, 660 হলো প্রকৃত জিএনপি ইন্টু 100। এটা হচ্ছে কত? ভাগ করলে এটা আমাদের হচ্ছে 1.136 ইন্টু 100 সমান সমান 113.6
113.6% বা বাকি 13% বা 13.6%। এটার মানে কি? এটার মানে হচ্ছে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা দেশের দ্রব্যমূল্য বা দামের স্তর 13.6% বৃদ্ধি পেয়েছে অন অ্যাভারেজ। মানে গড়ে একটা দেশের দামের স্তর বা মূল্যস্ফীতি 13.6% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের উৎপাদন বাড়েনি, শুধুমাত্র দাম বাড়ার কারণে অর্থনীতিতে জিএনপি বেড়েছে। আর জিএনপি বৃদ্ধির হারটা হচ্ছে অন অ্যাভারেজ 13.6%। তাহলে আমরা জিএনপি ডেভেলপার কাকে বলে আমরা আবার সামারি আকারে বলতেছি যে জিএনপি ডিপ্লেটর হচ্ছে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির অনুপাত। অর্থাৎ আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটাকে বলা হবে জিএনপি ডিপ্লেটর। আর জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে সাধারণত মূল্যস্ফীতি পরিমাপ করা হয়, দামের স্তরকে পরিমাপ করা হয়। অর্থাৎ একটা দেশে একটা সার্টেন পিরিয়ড টাইমে, একটা নির্দিষ্ট পিরিয়ডে, একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যমূল্য বা দামের স্তর কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আমরা জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা একটা উদাহরণ দিলাম যে 2015 সালে প্রকৃত জিএনপি ছিল 660 কোটি টাকা এবং 2020 সালে আর্থিক জিএনপি হলো 750 কোটি টাকা, এবং আমরা দেখলাম যে মান আসছে 113.6%। তার মানে 113 থেকে 100 বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে 13.6%। মানে একটা দেশে দ্রব্যমূল্য বা দামের স্তর বা মূল্যের স্তর 13.6% অন অ্যাভারেজ বা গড়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে মূলত আমরা দ্রব্য মূল্য বা দামের স্তর এর পরিমাণ, দামের স্তরের হার বা মূল্যস্ফীতির হার আমরা জানতে পারি। অর্থাৎ একটা দেশে মূল্যস্ফীতি বা দামের স্তর কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা আমরা জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে জানতে পারি। তার মানে 13.6% জিএনপি ডিপ্লেটর মানে হচ্ছে দামের স্তর 13.6% বৃদ্ধি পেয়েছে। তো আজকে এখানে আমাদের ক্লাস শেষ। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।